ভানুসিংহের প্রথম পদটি তাঁর এত পছন্দ হলো যে মঞ্চাভিনয়ের সময় নাটকে এটি গান হিসেবে জুড়ে দেবেন ঠিক করলেন। পদটি ছিল, গাহনা কুসুমা কুঞ্জা মাঝে মৃদুলা মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনী আও আওলো। মুরান সাহেবের বাগানে কোনো কোনো নির্জন দুপুরে রবি আর কাদম্বরী তেঁতুলের আচার খেতে খেতে বাগানের দোলনায় আড্ডা দেন। কাদম্বরী সেদিন বেশ সেজেছেন। গায়ে হাল ফ্যাশনের লেস দেওয়া বহুবর্ণ জ্যাকেটের সঙ্গে নীলাম্বরী শাড়ি, কিন্তু ওই জ্যাকেট বস্তুটি কোনোদিন পছন্দ হয় না রবির। তিনি বোঠানের গায়ে পড়ে ঝগড়া বাঁধান, এটা কি একটা ড্রেস না উমেশ দর্জি সেলাই করা ঢাকনি? যত রাজ্যের জলের দরে কিনে আনা ঝর্তি পড়তি রেশমি ছিটকাপড় জুড়ে দর্জিরা যা তৈরি করে দেয় তাই আদর করে গায়ে তোলো তোমরা, আবার নাম দেওয়া হচ্ছে জ্যাকেট। এর চেয়ে সেকেলে সাদা কালো পেড়ে ঢাকাই শাড়ি পরলে ঢের বেশি মানাতো। আহারে, তুমি ফ্যাশনের কি বোঝো হে বালক? কাদম্বরীও ছাড়বেন না। জানো, আমি নিজে সব ডিজাইন এঁকে দর্জি দিয়ে করিয়েছি। আর দেখো, জ্যাকেটের বর্ডারের এই এমব্রয়ডারিটাও আমার করা। আহ, ভারী তো এমব্রয়ডারি, জ্যাকেটের নকশা তোলা তো ফাঁকিবাজি। রবি বলেন, জ্যোতি দাদাকে যেমন করে দিয়েছ আমার আজকানে তেমনি এমব্রয়ডারি করে দেখাও তো বুঝি। ইস, কি আবদার! কাদম্বরী হাতের একটি এমব্রয়ডারির ফ্রেম দেখিয়ে বললেন, এই দেখো কি সেলাই করছে এটা, সাধের আসন। সেটা আবার কি জিনিস? নিজের কোলে কবিতার খাতার হিজিবিজি কাটতে কাটতে রবি জানতে চান। কাদম্বরীর ঠোঁটে মোনালিসার হাসি। বলেন, এটা কবি বিহারীলালের জন্য আমার উপহার। তার কবিতার 4টে পংক্তি এমব্রয়ডারি করে বুনে দিচ্ছি সাধের আসনে। রবির ম্লান মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দেন, যেদিন বিহারীলালের মতো কবিতা লিখতে পারবে সেদিন তোমার পাওনা হবে এরকম উপহার। রবি কাদম্বরী কথায় কান না দেওয়ার জন্য কবিতার খাতায় মন দিলেন। জ্যোতি বাগানে এসে দেখলেন বকুল গাছে বাঁধা দোলনায় গুনগুন করতে করতে দোল খাচ্ছেন কাদম্বরী, আর তার পায়ের কাছে মাদুরের উপর উপুর হয়ে শুয়ে রবি লিখছেন নতুন কবিতা। একদিন মনে পড়ে যাহা তাহা গাইতাম, সকলই তোমারই সখী লাগিত গো ভালো। নীরবে শুনিতে তুমি, সমুখে বহিত নদী, মাথায় ঢালিত চাঁদ পূর্ণিমার আলো। সুখের স্বপন সম সেদিন গেল গো চলি, অভাগা অদৃষ্টে হায় এ জন্মের তরে। আমার মনের গান মর্মের রোদন ধ্বনি, স্পর্শ করে না আজি তোমার অন্তরে। তবুও সখী তোমারেই শোনাইব, তোমারেই দিব সখী যা আছে আমার। দিনু যাহা মনের সাথে তুলিয়া লও তাহাতে, ভগ্ন হৃদয়ের এই প্রীতি উপহার। কবিতাটি লিখতে লিখতেই রবি ঠিক করে ফেলেন এটি হবে তার আগামী বইয়ের উৎসর্গ কবিতা। এখনই পড়াতে হবে জ্যোতি দাদাকে, আর দোলনায় দুলন্ত ওই নিষ্ঠুরা মানবীকেই তিনি সব লেখা উৎসর্গ করবেন। রবি ভাবেন, তবু কি নিববে তার বুকের আগুন? রবির মনের এই টানাপোড়েনের মাঝখানে সত্যেন বিলেত যাওয়ার সব ঠিকঠাক করে ফেললেন। জ্ঞানদা ইতিমধ্যে ছেলে মেয়েদের নিয়ে লন্ডনের পাশে সমুদ্র তীরের ব্রাইটন শহরে গুছিয়ে সংসার করছেন। কয়েক মাসের মধ্যেই রবিকে নিয়ে সেখানে যাবেন সত্যেন। রবির বিদ্যালয় বিমুখ চঞ্চল মনকে ভাগে আনতে হলে বিলেত ঘুরিয়ে আনা দরকার। তার আগে ইংরেজি কেতার সঙ্গে পরিচিত হওয়ার জন্য রবিকে কিছুদিন সত্যেনের কর্মস্থল শাহীবাগ ও বোম্বাইয়ের পাণ্ডুরং পরিবারে থাকতে হলো। ওই পরিবারের মধ্যে নাকি প্রাচ্য ও পাশ্চাত্যের আশ্চর্য মিলমিশ হয়েছে। দেশের মেয়েদের মধ্যে বিলেতের আদব কায়দা শেখার একটি পথ হবে ওদের সঙ্গে মেলামেশা। এ সবই সত্যেনের সিদ্ধান্ত।
রবির মনে হয় তাকে যেন শিকড় শুদ্ধ উপড়ে আনা হয়েছে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে। নতুন পরিবেশে সবকিছুতেই লজ্জা। অচেনা লোকের সঙ্গে আলাপ হলে কি বলবেন, কি করবেন ভেবে পান না। ইংরেজি বলার অভ্যেস নেই। আনা কিন্তু সত্যিই অবাক করল রবিকে। অচেনাকে আপন করে নিতে তার জুড়ি নেই। বয়সে ষোড়শী, ইতিমধ্যেই বিলেত থেকে ঘষে মেজে এনেছেন শিক্ষার পালিশ। সমবয়সী রবিকে আন্না কবি হিসেবে যেরকম আন্তরিক সমাদরে গ্রহণ করলেন তা আগে কেউ করেনি। আনার মতো মেয়ে সত্যি আগে দেখেননি রবি। বাঙালি ঘরের রীতি নিয়মে মেয়েরা যেন জড়সড় হয়ে থাকে। এমনকি ঠাকুর বাড়ির আলো মাখা মেয়েরাও এত সহজে বাইরের পুরুষের সঙ্গে কথা বলেন না। স্মার্ট ছটফটে আনাকে প্রথম প্রথম একটু গায়ে পড়া মনে করে সংকুচিত ছিলেন রবি, কিন্তু ক্রমশ আর ভাঙল। আনার সপ্রতিভতার সামনে বড়াই করার মতো একটি গুণই ছিল রবির। সেই কবিতা লেখার ক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করাই ভালো মনে হলো তার। প্রতিদিন সকাল বিকেল আনার কাজ রবিকে ইংরেজি সাহিত্য পড়ানো, কিন্তু তার বদলে বেশিরভাগ দিন রবি তাকে নিজের বাংলা কবিতা শোনান। আনাও সোৎসাহে রবির গা ঘেঁষে বসে কাব্যের মানে বুঝে নেন। এত কাছে অনাত্মীয়া তরুণীটিকে পেয়ে বুক দূর দূর করে রবির। তার শরীরের মাদক গন্ধের সঙ্গে ভেসে আসা পারফিউম রবিকে এলোমেলো করে দেয়। আনা একদিন বললেন, তোমার মুখে কোনোদিন দাড়ি রাখতে পারবে না, আমাকে কথা দাও। এত সুপুরুষ মুখশ্রী নষ্ট করো না, খবরদার। রবির শিহরণ হয়। এই প্রথম নিজের চেহারার তারিফ শুনলেন তিনি। এতদিন নতুন বৌঠানের গঞ্জনা শুনে শুনে চেহারার সাধারণত্ব সম্বন্ধে তার ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল। এবার তিনি আনার প্রতি আকৃষ্ট হতে থাকেন। বলেন, কেন আনা, দাড়ি খারাপ কিসে? দাড়ি খারাপ না, হেসে লুটিয়ে পড়ে নানা। দাড়ি থাকলে মেয়েরা তোমাকে চুমু খেতে দেবে না। তোমার মুখে সীমানা যেন কোনোদিন দাড়িতে ঢাকা না পড়ে। রবি দেখলেন আনার মুখ কৌতুককে উজ্জ্বল, চোখে রহস্যের ইশারা। ও কেন চুমুর কথা বলল? এর কি কোনো মানে আছে? রবির কি করা উচিত? রবির বিহ্বল লাগে। আনা আবার জানতে চান, তুমি কি কোনো মেয়েকে চুমু খেয়েছ? চুমু খেতে না শিখলে কবিতা লিখবে কি করে রবি? ওকে, ব্লাশ করছো কেন? কাম অন ইয়াং ম্যান, পুরুষ কি ব্লাশ করে? অপ্রস্তুত রবি কবিতার খাতায় ফিরে যেতে চান। আনা শুনতে চান প্রেমের গান। রবির হাত ধরে বললেন, কবি, তোমার গান আমাকে মৃত্যুশয্যা থেকে টেনে তুলতে পারে। কি অপূর্ব তোমার গান। রবির মনে পড়ে তার গান শুনে নতুন বৌঠান কেমন তাচ্ছিল্য করেন। শুধু জ্যোতি দাদার উৎসাহে এতদিন গান গেয়ে চলছিলেন তিনি। আনা, তুমি আমার জ্যোতি দাদার গান শুনেছিলে? আনা বলেন, হ্যাঁ, জ্যোতি ঠাকুরও খুব সুন্দর গাইতেন, কিন্তু তুমি যখন গান করো আমার শরীরে পদ্ম কাঁটা ফুটে ওঠে। রবির এবার বল ফোটে। বলেন, আনা, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। তোমার দেহ সুন্দর, মন সুন্দর, ভাষা সুন্দর। তুমি আমার গানকে সুন্দর করেছো আনা। তুমি আমাকে একটা নাম দেবে কবি? রবির সামনে অঞ্জলি পেতে আনা বলেন, সবাই যে নামে ডাকে তুমি সেটাই ডাকবে না। তোমার গান থেকে, কবিতা থেকে একটা নাম দাও। দেব, নিশ্চয়ই দেব। ফিসফিস করে রবি বললেন, কিন্তু আজ নয়, কাল ভোরে তুমি যখন ঘুমিয়ে থাকবে তোমার জানলার কাছে গিয়ে নতুন নামে ডেকে ঘুম ভাঙাবো আমি। আনন্দে উচ্ছল হয়ে ঘুমোতে জানা না। রবির চোখে ঘুম আসে না। যাকে ছেড়ে এসেও দিনরাত মনে পড়ে।
তিনি রবির ব্যাকুলতাকে পাত্তা দেন না। আর এখন এই ব্যাকুল নবযুবতীকে নিয়ে রবি কি করবেন? কি নামে ডাকবেন তাকে? কিভাবে ভাঙাবেন তার ঘুম? রবি আনার জন্য নাম ঠিক করলেন, নলিনী। ওই নাম নিয়ে সারা রাত ধরে গানটি রচনা করলেন। না ঘুমিয়ে ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে বাগানে চলে এলেন। হাতে একগুচ্ছ বকুল ফুল কুড়িয়ে আনার জানলা দিয়ে ঘরে ছড়িয়ে দিয়ে গান ধরলেন। উঠো নলিনী, খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি? উঠো নলিনী, উঠো নলিনী। ভোরবেলার এই গানের প্রতীক্ষায় আনাও জেগে ঘুমিয়েছিলেন সারাটা রাত। জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলেন রবির দিকে। আনা চাঁপার কলির মতো আঙুলগুলি মিশে গেল রবির কম্পমান হাতে।